ক্লাস 12-এর সেমিস্টার 4-এর বাংলায় নানা রঙের দিন নাটকটি এর আগে দুটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আজকে অল্প সামান্যই কিছু অংশ আছে, আজকে এটা আমরা আলোচনা করে নেব। তো তোমরা আগের পর্বগুলো যারা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর না হলে তোমরা বুঝতে পারবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা পড়াটা এবার শুরু করে দিই। এর আগের দিন আমাদের কাউকে বিশ্বাস করি না পর্যন্ত হয়েছিল। আজকে শুরু হবে কালীনাথ পুরনো দিনের কথা বলেছেন চাটুর্যমশাই, এখান থেকে শুরু হবে। চলো শুরু করি। কালীনাথ, পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যমশাই, শুধু শুধু মন খারাপ করে কি হবে, চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে। রজনী, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেই দিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। হঠাৎ, এটার মানে রজনীবাবু বোঝাতে চেয়েছিলেন উনি যেদিন ওই মেয়েটিকে তাদের বিয়ের কথা বলেছিল, মেয়েটি কিন্তু রজনীবাবু থিয়েটার করে বলেই ওনাকে বিয়ে করবে না বলেছেন। তাই রজনীবাবু বলেছেন যে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই কথাটি পুরোই ভুল। যদি পবিত্র শিল্পই হয় তাহলে উনি থিয়েটার করেন বললে ওনাকে কেন বিয়ে করতে রাজি হননি? ঠিক এই কথাটাই উনি বোঝাতে চেয়েছেন। তাই উনি বলেছেন যে ওই দিনের থেকেই ওনার এই নাট্যাভিনয় পবিত্র শিল্প নামাবলীটা ফাঁস হয়ে গিয়েছিল। আর তারপর থেকেই সেই মেয়েটা কি হলো কে জানে, আমারও আর কিছু ভালো লাগতো না। ভবিষ্যতে চিন্তা সব বই বাছাই মাথায় উঠে গেল, আবোল তাবোল সব পার্ট করতে লাগলাম। মানে সেদিনের পর থেকে রজনীবাবুর আর কিছুই ভালো লাগতো না। সে আর কিছু ভবিষ্যতের চিন্তা ভাবনা করতো না। সে কি নাটক করবে সেসব বই বাছাইও করতো না। আবোল তাবোল তিনি যা পার্ট পেতেন তাই তিনি করতেন। সেসব যা তা পার্ট। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে ওইসব দেখে টেকেই নাকি দেশের ছোড়াগুলো গোল্লায় যাচ্ছে। তবু যেই স্টেজে নেমেছি তখনই ওই জ্ঞানী ব্যক্তিরাই বলছেন বাহ বাহ দারুণ, কি ট্যালেন্ট, ধুর তোর নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়লো, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বুঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেয়ালে দেয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমার জীবনের ৬৮টা বছর। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে। আর কয় পা এগুলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে, দীর্ঘশ্বাস ফেলে ঝলসে দেবে আমাকে। এখানে উনি বোঝাতে চেয়েছেন আস্তে আস্তে ওনার বয়স বেড়ে গেছে, গলার কাজও নষ্ট হয়ে গেছে, নতুন চরিত্রকে বুঝতে তার একটু অসুবিধা হতে লাগলো। ওনার এতটাই বয়স হয়ে গিয়েছিল যে ওনার আর অভিনয় করা সাজে না। আর কিছুদিন পরেই উনি চিতায় উঠতে চলেছে। কালীনাথ, পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, পুরনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন এখানে, আর কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্য মশাই, অদৃষ্ট তো মানেন আপনি। চেঁচিয়ে রামব্রিজ রামব্রিজ। রজনী হঠাৎ জেগে, সেসব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজেই এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল বুকে ঘা মেরে এই জায়গাটা। শোনো হে, শোনো তো বলি, দাঁড়াও একটু দম টেনে নিই আগে। মনে আছে রিজিয়া নাটকে বক্তৃতার সিনটা? এখানে রিজিয়া হলো সুলতানি যুগের একমাত্র মহিলা শাসক। শাহজাদি, সম্রাট নন্দিনী,
মৃত্যু ভয় দেখাও কাহারি, যেন না কি তাতার বালক মাতৃ অঙ্গ হতে ছুটে যায়, সিংহ শিশু শনি করিবারে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রিয়াঙ্গন তার, জীবনের ভয় দেখা সম্রাঙ্গী, বক্তৃতার মরিতে প্রস্তুত সদা। এই পুরোটাই হচ্ছে রিজিয়া নাটকের একটা সিন। এখানে শাহজাদি মানে হচ্ছে রাজকুমারী, সম্রাট নন্দিনী মানে হচ্ছে রাজার মেয়ে, মাতৃ অঙ্গ মানে হচ্ছে মায়ের কোল, সিংহ শিশু মানে হচ্ছে সিংহের শিশু, আর শানিত মানে হচ্ছে ধারালো। খুব খারাপ হচ্ছে না কি বলো? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটোরে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথম ঔরঙ্গজেবের একা, বড় ভয়ঙ্কর এই জোট, শাহনওয়াজ আর যশবন্ত সিং। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। তার চেহারা কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনিকে বপন করে দিয়েছে। সাহানারা কি এই যে মোহাম্মদ অধৈর্য হয়ে, আহ কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচটা। এখানে রজনীবাবু কালীনাথকে ডিএল রায়ের শাহজাহান নাটোরের মোহাম্মদের ডায়লগটা দিতে বলছে। ডিএল রায় হচ্ছে জিতেন্দ্রলাল রায়, আর ঔরঙ্গজেব হচ্ছে শাহজাহানের পুত্র, যিনি পিতার সিংহাসনে বসার জন্য কূটনীতি ও হিংসার আশ্রয় নিয়েছিলেন। আর মোহাম্মদ হচ্ছে ঔরঙ্গজেবের পুত্র, মানে শাহজাহানের নাতি। কালীনাথ: পিতা আমায় ডেকেছিলেন? রজনী: হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। বীরজমালাকে তোমার সাহায্যে রেখে গেলাম। কালীনাথ: যে আজ্ঞে পিতা। রজনী: আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে, এই বিষয়ে কিছু বলবার আছে? কালীনাথ: না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। রজনী: তবে? কালীনাথ: আমার একটা আর্জি আছে পিতা। রজনী: কি? চুপ করে রইলে যে, বলো পুত্র। কালীনাথ: কথাটা অনেকদিন থেকেই জিজ্ঞাসা করব মনে করেছি, কিন্তু এই সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না, ঔদ্ধত্য মার্জনা করিবেন। মানে কালীনাথ মোহাম্মদের ডায়লগটা দিচ্ছিল আর রজনী ঔরঙ্গজেবের ডায়লগ দিচ্ছিল। রজনী: বলো। কালীনাথ: পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? রজনী: না, কে বলেছে? কালীনাথ: তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? রজনী: সেরূপ প্রয়োজন হয়েছে। কালীনাথ: আর ছোট কাকা? রজনী: মোরাদ? কালীনাথ: তাকে এরূপে বন্দি করে রাখার কি প্রয়োজন? রজনী: হ্যাঁ। কালীনাথ: আর আপনার এই সিংহাসনে বৎসা পিতামহ বর্তমানে? রজনী: হ্যাঁ পুত্র। কালীনাথ: পিতা? রজনী: পুত্র, রাজনীতি বড় কূট, এই বয়সে তা বুঝতে পারবে না, সেই চেষ্টাও করো না। কালীনাথ: পিতা, ছলে সরল ভাদ্রাকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে এসে এই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়। এখানে মোহাম্মদ তার পিতাকে জিজ্ঞাসা করেছিল যে সম্রাট শাহজাহান কি প্রাসাদে বন্দী রয়েছে, আর তার ছোট কাকা মোরাদ, সেও কি বন্দী রয়েছে? পিতামহ বর্তমানে থাকা সত্ত্বেও আপনি কেন সিংহাসনে বসেছেন? এগুলি মোহাম্মদ তার পিতাকে জিজ্ঞাসা করেছিল, এবং তার পিতা বলেছিলেন এটাই হচ্ছে রাজনীতি। শুনে মোহাম্মদ তার পিতাকে বলেছিলেন যে ছলে বলে যদি কারো ভাইকে বন্দি করা এবং স্নেহময় পিতাকে যদি সিংহাসন থেকে চ্যুত করে ধর্মের নামে নিজে সিংহাসনে বসা, এটা যদি রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতি মোহাম্মদের জন্য নয়। রজনী: আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে, শুনতে শুনতে ভিতরটা যেন কেমন করে না? আচ্ছা, তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো, পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা। ধরো ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্করের সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা, ভাবছেন যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। কি অন্ধকার, কে দায়ী? আমি? এ বিচার ও কি শব্দ?
না বাতাসের শব্দ? এ কি? কোনো মতেই এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। উফ, কি স্তব্ধ! এত স্তব্ধ কেন? ও কি? ও কি? আবার সেই দাঁড়ার ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ। যাও সব, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? জ্যোতির্ময়ী ধূপশিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্ত্রায় এসে দেখা দিয়ে যাও। চলে যাও। মোরাদের কবন্ধ আমায় ডাকছে। দাদার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে। সুজা হাসছে। এ কি সব? তারা হচ্ছে ঔরঙ্গজেবের ভাই, মানে শাহজাহানের পুত্র। নসির মানে হচ্ছে ছেঁড়া মাথা। সুজা ইনিও হচ্ছেন শাহজাহানের পুত্র। এখানে মোরাদ হলো শাহজাহানের পুত্র এবং কবন্ধ মানে হচ্ছে মস্তিষ্কহীন ব্যক্তি। সুজা ইনিও হচ্ছে শাহজাহানের পুত্র। এই চারজনই হচ্ছে শাহজাহানের পুত্র এবং তার এই চার ভাইকে মেরে ঔরঙ্গজেব সিংহাসনে বসে। জেব রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ে, কিন্তু তার নিদ্রা আসে না। তার সামনে তার ভাইদের মানে দাঁড়ার ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ এবং সুজা হাসছে, এইসবই ওনার চোখের ওপর ভেসে ওঠে। হাততালি দিয়ে জোরে হেসে ওঠেন। সাব্বাস, সাব্বাস! এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে হে! কোথায় গেল ৬৮টা বছরের শোক? কোথায় চিতার আঁচটা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে, তাহলে সেই রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা আছে যার, বয়সে তার কি আসে যায়? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার অ্যাক্টিং তোমার তোমার ভালো লেগেছে না? সত্যি ভালো লেগেছে না? আমার আরও মনে আছে জানো, সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শোনো, জীবনের শেষ যুদ্ধযাত্রার আগের রাতে সুজার সেই কথাগুলো, পিয়ারা বানুকে বলা, আজ তবে হাসো, কথা কও যা দিয়ে আমাকে এতদিন ছেয়ে দিতে, ঘিরে বসে থাকতে। একবার শেষবার দেখে নেই, শুনে নেই, তোমার বাণীটি পারো। গাও, স্বর্গ মর্তে নেমে আসুক, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও। তোমার সৌন্দর্যে একবার এই অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি। তোমার প্রেমে আমাকে আবৃত্ত করে দাও। বসো, আমি আমার অশ্বারোহীদের বলে আসি, আজ সারা রাত্রি ঘুমাবো না। বাইরের দরজা খোলার শব্দ। কে? এখানে রজনীবাবু আর কালীনাথ যে ঔরঙ্গজেব আর মোহাম্মদের ডায়লগটা করছিল, তো সেটা শেষ হওয়ার পর এর প্রশংসা করতে লাগলো। তখন উনি বললেন তখন যে উনি তার চিতার আঁচ ভাবছিল, তার ৬৮ বছরের শোক কোথায় যেন হারিয়ে গেল। সে বুঝতে পারছে যে তার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে, তাহলে সেই রক্তেই মিশে আছে তার প্রতিভা। উনি বলেছেন যে যার প্রতিভা আছে, বয়সে তার কিচ্ছু আসে যায় না। পিয়ারা বানু মানে হচ্ছে সুজার দ্বিতীয় পক্ষের স্ত্রী। কালীনাথ, এ নিশ্চয়ই রামব্রিজ। আপনার প্রতিভা এখনো মরেনি চাটুজ্জে মশাই। ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি, পুরনো দিনের মতো। রজনী দরজার শব্দের দিকে চেঁচিয়ে, ইধর এ রামব্রিজ, সিধে স্টেজ পর চলে আও। কালীনাথকে, বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। আনন্দে হেসে ওঠেন। আরে তুমি কাঁদছো কালীনাথ? তোমার চোখে জল কেন বলো তো? আরে এসো এসো, দূর, কাঁদে নাকি? বুকে জড়িয়ে ধরে জল ভরা চোখে। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে, তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। চোখের জল গড়িয়ে পড়ে। হ্যাঁ কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে। হায় রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনে পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে, কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিশি গল্পের আস্তাগুড়ে নির্বাসন দিয়ে গেল আমাকে। আর তুমি সারা জীবন থিয়েটারে প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলে যাই। যেতে আরম্ভ করে।
জানো, সত্যি কথা বলতে কি, ওইসব প্রতিভা টতিভা আমার কিছুই নেই। দিলদারের পরটা মন্দ করি না, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, তাই না? অতএব অথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? সেই যে এখানে রজনীবাবু বলেছেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। মানে তাদের বয়স বেড়ে গেছে, তো তাদের দিন ফুরিয়ে গেছে। এখানে মজলিসি গল্প মানে আড্ডার ছলে মজার গল্প। এখানে অথেলো বলতে শেক্সপিয়রের রচিত ট্র্যাজেডি জাতীয় নাটক। তারপরে অথেলোর একটি ডায়লগ বলে এই নাটকটি শেষ হয়। তো তোমাদের পুরো নাটকটি শেষ হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেককেই এই নাটকটি খুব ভালো করেই বুঝে গেছো। আর কোন কোন গল্প, কবিতা, নাটক বুঝতে চাইছো কমেন্ট করে জানাও। আজকের ভিডিও এইটুকুই। এরপরে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা প্রত্যেককে দেখে নিও।